Acha, very short class and already you know the basic things. A recapitulation. So that's what is prescription? Prescription is a written order given by a registered medical practitioner. Okay, prescription is a written order given by a registered medical practitioner to kake, to a pharmacist, to prepare and or dispense medications for the use by the patient. Okay, only allopathic doctors can prescribe allopathic medicine, very important. That is called polypathy. Polypathy মানে দেখবে অন্যভাবে বলছি না, মানে এটা প্র্যাকটিক্যালি হয়। ইয়েস, সেটা হচ্ছে দেখবে হোমিওপ্যাথি ডক্টরস, এসব হোমিওপ্যাথি ডক্টরস তারা অনেক সময় বলে যে আপনি সব ওষুধ খান, হোমিওপ্যাথি ওষুধ খান, আর থাইরয়েড আর হাইপারটেনশনের ওষুধটা অ্যালোপ্যাথি ডক্টর থেকে নিয়ে নেবেন। ভেরি কমন প্র্যাকটিস। বা বলবে যে আয়ুর্বেদে যে আপনি সব ব্যথার জন্য এটা খান, পায়ে এটা আয়ুর্বেদিক লাগান, আর প্রেসারের ওষুধটা, সুগারের ওষুধটা অ্যালোপ্যাথির খাবেন। ডোন্ট ডু দ্যাট। পেশেন্ট তোমার কাছে আসবে, এসে বলবে আমি সব ওষুধ খাই ডাক্তারবাবু হোমিওপ্যাথির, আপনি খালি আমার প্রেসারের ওষুধটা দিন। বলবে তোমাকে 100% এই কথা বলবি না, 100% দে উইল টেল দ্যাট যে আমি এই ওষুধ খাই হোমিওপ্যাথি, এটা খাই আয়ুর্বেদ, আমাকে ডাক্তার বলে দিয়েছে থাইরয়েডের ওষুধটা অ্যালোপ্যাথির খেতে, আমাকে খালি থাইরয়েডের ওষুধ দিন, দেবে না। ডোন্ট ডু দ্যাট। ওকে, পরিষ্কার তাকে কাউন্সিলিং করবে যে হোমিওপ্যাথি ওষুধ কি আছে আমি জানি না, সত্যিই জানো না, হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে অ্যালোপ্যাথিক ওষুধের কোথায় রিয়াকশন হবে আমি জানি না, আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে কি আছে তার সঙ্গে আমার ওষুধের কোথায় রিয়াকশন করবে আমি জানি না, আমি আপনাকে দিতে পারবো না। আপনি সব ওষুধ হয় আয়ুর্বেদ খান, নইলে হোমিওপ্যাথি খান, নইলে অ্যালোপ্যাথি খান, আইদার অফ দ্য ওয়ান ইউ চুজ। আপনি যদি মনে করেন হোমিওপ্যাথি করবেন, কোনো প্রবলেম নেই, হোমিওপ্যাথি করুন, কিন্তু যে কোনো একটা করুন। হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে আমি একটা অ্যালোপ্যাথি বুঝে দিলাম, ডোন্ট ডু দ্যাট। কেন? কারণ সুপ্রিম কোর্ট বলছে এটা করা যায় না। নার্সিং স্টাফ অ্যান্ড ফার্মাসিস্টস and practitioners of traditional or complementary system of medicines cannot prescribe allopathic medicines. Doctors should refrain from prescribing medicines of other systems of medicine. This amounts to cross practice and prohibited by the Supreme Court. অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে যে তুমি ডুফেলাক্স সিরাপ রাতে দিলে, কারো পেটের প্রবলেম, হজম হচ্ছে না, ডুফেলাক্স সিরাপ রাতে দিলে, সকালে একটা প্যান্ডি দিলে, তার সঙ্গে একটা লিপ 52 বুঝে দিলে, করে বহু লোকই। ডোন্ট ডু দ্যাট, বিকজ লিপ 52 ইজ অ্যান আয়ুর্বেদিক প্রোডাক্ট। ওকে, তো একইভাবে আমি যেটা আবারও বলছি, উল্টোটাও তোমার কাছে আসবে। আয়ুর্বেদিক ওষুধ খায়, তোমাকে এসে ফোর্স করবে পেশেন্ট আমি অন্য কিছু ওষুধ খাবো না, শুধু আমার সুগার ওষুধটা আপনি দিন। ডোন্ট ডু দ্যাট। আইদার অফ দ্য ওয়ান ইউ হ্যাভ টু ফলো, বিকজ ইট ইজ বার্ড বাই সুপ্রিম কোর্ট। এটা করা যায় না, একে বলে পলিপ্যাথি বা ক্রস প্র্যাকটিস। ডোন্ট ডু দ্যাট। Extemporaneous prescription কি? The doctors direct the pharmacist to prepare and dispense the medications. Extemporaneous prescription আমরা এখন আর ইউজ করি না। ওকে, কেন ইউজ করি না? কারণ আজ থেকে 30 বছর আগে যাদের আগের জেনারেশনের ডক্টরস ছিল, দাদু বা এই জেনারেশনে যারা ডক্টর ছিল, তখন কি করতে হতো? তখন ডক্টরের কম্পাউন্ডার ওষুধটা বানাতো। অর্থাৎ ডাক্তারবাবু লিখে দিত যে এত বেনজাইক স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে এত %, তার সঙ্গে এটা মিশাবে, তার সঙ্গে এত মিশিয়ে তুমি ক্যালামিন লোশনটাকে বানিয়ে পেশেন্টকে দেবে, মার্কিওক্রোম লাল ওষুধ বানিয়ে পেশেন্টকে দেবে। কম্পাউন্ডার সেই প্রেসক্রিপশনের সিকোয়েন্স দেখে দেখে ওষুধটা বানাতো, বানিয়ে পেশেন্টকে দিত যে এটা এতবার করে খাবেন। এই যে অর্ডারটা দেওয়া হতো, যে দেখো কি বলছে, দ্য ডক্টর ডাইরেক্টস দ্য ফার্মাসিস্ট টু প্রিপেয়ার। আমরা কি এখন আর প্রিপেয়ার্ড ওষুধ খাই না, আমরা অলরেডি মেড, কোম্পানি মেড ওষুধ, যেটা মার্কেটে অলরেডি প্রিপেয়ার্ড অবস্থায় আছে, তার কনসেন্ট্রেশন জানি, তার জিএমপি সার্টিফিকেশন আছে কিনা জানি, সেটা অর্থাৎ জিএমপি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ওকে, অর্থাৎ সেটা জিএমপি সার্টিফাইড কিনা, সেই কোম্পানিটা আইএসও সার্টিফাইড কিনা, তার এনএবিএ অ্যাক্রিডিটেশন আছে কিনা, এইগুলো দেখার পর আজকের ডেটে একটা কোম্পানি ওষুধ বানানোর ছাড়পত্র পায়। ওকে, তাই আজকের দিনে এক্সটেম্পোরানিয়াস প্রেসক্রিপশনের কিন্তু কোনো রোল নেই।
তবুও থিওরিটিক্যালি জানার জন্য আমরা জেনে রাখবো হোয়াট ইজ এক্সটেম্পোরানিয়াস প্রেসক্রিপশন, যেখানে ফার্মাসিস্টকেও আমরা একটা অর্ডার দিচ্ছি যে আপনি এইভাবে ওষুধটা বানিয়ে ডিসপেন্স করুন। ওকে, দেখো এই যে এক্সটেম্পোরানিয়াস প্রেসক্রিপশনের উদাহরণ দিলাম, এই দেখো এখানে কিন্তু বলছে, দেখো বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, হোয়াইট সফট প্যারাফিন, এইভাবে বানিয়ে একটা ক্রিম বানিয়ে ডিসপেন্স করতে বলছে। ওকে, তাহলে দেখো প্রেসক্রিপশনের পার্ট কি অলরেডি তোমরা জানো। একটা হচ্ছে সুপারস্ক্রিপশন, যেখানে সমস্ত ডিটেলস গুলো থাকছে, একটা হচ্ছে ইনস্ক্রিপশন, একটা হচ্ছে সাবস্ক্রিপশন, আর হচ্ছে ট্রান্সক্রিপশন। হলো? আচ্ছা, আরএক্স এর মানে কি? আরএক্স এর মানে কি? টেক দাও। টেক দাও মানে টেক দাও, দাও মানে তুমি, অর্থাৎ তুমি নাও, ইউ টেক। ওকে, ইউ টেক দ্য মেডিসিনস ইন দ্য নেম অফ গড। কোন গড? এইবার হচ্ছে যেটা আমরা এখন ইউজ করি, প্রি কম্পাউন্ডিং প্রেসক্রিপশন। এই যে আমাদের যত প্রেসক্রিপশনের ফরম্যাট, দ্য ডক্টর ডাইরেক্টস দ্য ফার্মাসিস্ট টু ডিসপেন্স দ্য রেডিমেড ফর্মুলেশনস অফ মেডিসিনস, দ্যাট ইজ দ্য কারেন্ট ফর্ম, প্রি কম্পাউন্ডেড বা প্রি কম্পাউন্ডিং প্রেসক্রিপশন। অলরেডি দ্য প্রেসক্রিপশন ইজ, all the drugs are made in the company, pre-compounded। দেখো pre-compounded prescription কি এলো, দেখো ডক্টর রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া, পেশেন্ট কি, তা পেশেন্টের এজ এবং অ্যাড্রেস দিলে খুব ভালো, দেওয়া রইলো। তারপরে হচ্ছে আরএক্স, দেন তুমি মেডিকেশনস চলে গেলে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডোজ এন্ড ডোজেজ? দু রকম কথা পাবে, একটা হচ্ছে ডোজ আর একটা হচ্ছে ডোজেজ। পার্থক্য আছে কিছু? কি? ডোজ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম, দ্যাট ইজ ডোজ। আর ডোজেজ কি? ইউ টেক সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম টুয়াইস এ ডে ফর 5 days, that is dosage। হলো? So that is the difference between dose and dosage. So ciprofloxacin 500 milligram, one tab morning, one tab in the evening for 5 days, প্যারাসিটামল এটসেট্রা এটসেট্রা এগুলো রয়েছে। এন্ড নিচে সিগনেচার। এখানে ভুল কোথায় বলতে পারবে? একটাই ভুল আছে, দেখো সিগনেচারটা শর্ট সিগনেচার। শর্ট সিগনেচার ইজ নট অ্যালাউড। প্রেসক্রিপশনে ইউ শুড রাইট ইউর ফুল সিগনেচার। হলো? short signature is not allowed in a prescription. Also that short signature should be in blue ink। দেখো পুরো প্রেসক্রিপশনটা কালো, এইটা হচ্ছে নীল। সো কেন ব্লু ইঙ্ক? কারণ জেরক্স করে ব্লুটা হলে অরিজিনালিটি বোঝা যাবে, জেরক্স করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। যদিও সেটা বাইপাস করার রাস্তা আছে, কালার স্ক্যান করে নিল কেউ, ঠিক আছে? তো তাহলে মানে দ্যাট ইজ মানে ধরে নিচ্ছে আমরা, সেটা জেনারেলি হয় না। বাট ব্লু সিগনেচার ইন ব্লু পেন এন্ড ফুল সিগনেচার, দ্যাট ইজ ম্যান্ডেটরি। হলো? হ্যাঁ, ছটি তো করে। তো প্রেসক্রিপশনে হাতের লেখা বুঝতে পারিস ডাক্তারের? হ্যাঁ, নিয়ম আছে সমস্ত ওষুধ জেনেরিকে লিখতে হবে। কেউ লেখে না। নিয়ম আছে যে ওষুধের নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কেউ লেখে না। ঠিক আছে? তো এই প্রেসক্রিপশন রাইটিং এর আধা জিনিস তোরা নিজেরাই জীবনে ফলো করবি না। হ্যাঁ, তখন মনে হবে যত বেশি সম্ভব দেখে নি, তাই না? 1 ঘন্টা টাইম, 20 জন দাঁড়িয়ে আছে, প্রেসক্রিপশন বড় হাতে লিখবি না তখন ছোট হাতে তাড়াতাড়ি করে লিখে পরের জনকে ডাকবি, তাই না? তাড়াতাড়ি করে লিখবি, তোরাও তাই করবি, খালি হাতের লেখাটা যেন বোঝা যায়। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্যালাসি, হাতের লেখা বোঝা যায় না, এইটা হচ্ছে প্রবলেম। প্রেসক্রিপশনে আমি একটা জিনিস বলবো, যখনই প্রেসক্রিপশন রাইটিং তোদের দেওয়া হবে, অন্তত আমাদের কলেজে আমরা যতগুলোই দিই, একটা জিনিস মনে রাখবি, যত না প্রেসক্রিপশনে গন্ডগোল, ফ্রেমওয়ার্কে গন্ডগোল, তার থেকে প্রথম যেটা লক্ষ্য করবি যে দুটো যে ড্রাগ দেওয়া হয়েছে তার কোনো ইন্টারাকশন আছে কিনা। ঠিক আছে? তো যতগুলো প্রেসক্রিপশন আমাদের পরীক্ষায় দেওয়া হয়, ইন্টারনাল হোক বা ফাইনাল এক্সাম, তাতে ড্রাগ ইন্টারাকশনটা কিন্তু থাকবেই। অর্থাৎ দুটো ড্রাগ একসঙ্গে দেওয়া যাবে না, এই জায়গাটা প্রথম মাথায় আনবি। তারপর প্রথম ওইটা খুঁজবি যে দুটো ড্রাগ, দেখবি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টে প্রোপানোল দেওয়া আছে, ওইটাকে প্রথম তোকে লিখতে হবে যে মেডিকেশন ইজ রং। ওকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টকে প্রোপানোল দেওয়া যাবে না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এইটা প্রথম লিখবি। তারপর খুঁজবি তার প্রেসক্রিপশনের ফ্রেমওয়ার্কে গন্ডগোল কি। ক্লিয়ার? ড্রাগ ইন্টারঅ্যাকশন প্রেসক্রিপশন রাইটিং এর মধ্যেই লুকোনো থাকবে, একদম 100%। যতগুলো প্রবলেম আছে সবকটাই তাই। Even if the prescription is typed or printed, the doctor must sign with date in blue indelible ink. Must sign as close as possible to last drug listed in the prescription.
ওকে, কেন কেন সব মানে কি বলছে দেখো, এই যে আমার লেখাটা শেষ ড্রাগটা হলো তার একদম গায়ে গায়ে সাইনটা করো। কেন? কারণ ধরো লাস্ট ড্রাগটা হচ্ছে অ্যালপ্রাজোলাম, লাস্ট ড্রাগটা হচ্ছে অ্যালপ্রাজোলাম, অ্যালপ্রাজোলামটা লিখেছো তুমি টেক অ্যাট বেড টাইম, ঠিক আছে, পেশেন্ট পাশে ছোট্ট করে লিখে দিল 2 মান্থ, 2 মান্থস ওর নেশা করার জিনিস পেয়ে গেল। প্রেসক্রিপশন মিসইউজ প্রচন্ড হয়, প্রচন্ড। তুমি লিখেছো একটা পেশেন্টের পেটে ব্যথা কি মাথায় ব্যথা হচ্ছে, তুমি লিখেছো ফেন্টানিল প্যাচ, হ্যাঁ, ও পাশে ছোট্ট করে একটা অ্যারো মেরে লিখে দিল ফর 10 days 10 প্যাচেস, মোটামুটি 30 দিনের হ্যালুসিনেশনের জোগাড় হয়ে গেল। দ্যাট ইজ ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। সো বি ভেরি কশাস উইথ ইউর প্রেসক্রিপশন, কারণ রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে টানটানি হলে তোমার হবে, ওর কিছু যায় আসে না, বিকজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ রিটেন ইন দ্য প্রেসক্রিপশন। সো বি ভেরি কশাস। লাস্ট লাইনটার সাথে সাথে চেষ্টা করবে সইটা করার। ওভাররাইটিং অন এ প্রেসক্রিপশন শুড বি অ্যাভয়েডেড। ইন কেস অফ ওভাররাইটিং দ্য ডক্টর মাস্ট ইনিশিয়াল ইচ কারেকশন। নোবডি ডাজ দিস, কেউ করে না, ঠিক আছে তো, কেউ করে না, বাট থিওরিটিক্যাল নলেজ ইউ হ্যাভ টু নো। দেখো কি বলছে, ডক্টরস ইন প্রেসক্রিপশন শুড ক্লিয়ারলি মেনশন ফুল জেনারিক নেম অফ দ্য ড্রাগ ইন ক্যাপিটাল। কি বলছে? অর্থাৎ লিখতে হবে সিপ্রোফ্লক্সাসিন ক্যাপিটাল লেটারে বড় বড় করে এবং জেনারিক নেম। নেক্সট কি বলছে, ডোজেজ ফর্ম, হ্যাঁ, বিডিপিসি, কিউএডি এগুলো অ্যাভয়েড করো। লেখো টুয়াইস ডেইলি, থ্রাইস ডেইলি, ওয়ান্স ডেইলি, আফটার মিল, বিফোর মিল, লাইক দ্যাট। স্ট্রেংথ এন্ড ফ্রিকোয়েন্সি ফর এফডিসিস অফ ইচ ইনগ্রেডিয়েন্ট, মানে ক্ল্যাভাম 625 আমরা লিখে দিচ্ছি, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু ডু ইট। তোমাকে লিখতে হবে অ্যামক্সিসিলিন প্লাস ক্যালোনিক অ্যাসিড 500 প্লাস 125, নেক্সিডো প্লাস লিখে বেরিয়ে চলে যাচ্ছি। তোমাকে লিখতে হবে এসিটালোপ্রাম প্লাস ক্লোনাজিপাম ব্র্যাকেটে 5/0.5, প্যান্টোপ্রাজোল লিখে দিলাম প্যান 40, প্যান্ডি নো, you have to write pantoprazole 40 milligram or domperidone 10 milligram, like that. Dose to be taken, frequency of administration, কত দিন ধরে নেবে, duration of therapy, কত দিন খাবে, these things must be mentioned in each prescription. For prescription to be dispensed once, right, should not be refilled or do not dispense more than once. যেমন বললাম মরফিন ইনজেকশন, এখন তো মরফিন ইনজেকশন খুব কমে গেছে, এখন ফেন্টানিল দেয় বা মরফিন অ্যানালগস গুলো বেশি দেওয়া হয়। আমরা যখন ইন্টার্নশিপ বা হসপিটাল ডিউটি করেছি তখন কিন্তু আমাদের মরফিন ছিল, আমরা যখন প্রথম এমবিবিএস পাস করি বা ওই টাইমটায় মরফিন ইনজেকশন বা পেথিডিন ইনজেকশন ছিল। ওকে, পেথিডিন ইনজেকশন আমাদের লিখে দিতে হতো, তখন এই ওষুধের দোকানে হসপিটালের সময় পাওয়া যেত না, তো বাইরে থেকে পেশেন্টকে চিরকুটে লিখে দিতে হতো, একটা স্ট্যাম্প মেরে পেশেন্ট বাইরের দোকান থেকে পারচেস করে এনে দিত। তো কিভাবে লিখতে হবে, যে ইনজেকশন পেথিডিন IM ড্যাশ গিভ 10 অ্যাম্পুলস বলে তুমি সাইন মেরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার স্ট্যাম্প মেরে দাও। অর্থাৎ কি হলো, তুমি বেঁধে দিলে যে 10টাই অ্যাম্পুল ওকে দেবেন, আর রিফিল করবে না, ও 10টাই দেবে, 11তম পেথিডিনটা আনতে গেলে ওই প্রেসক্রিপশন দিয়ে পাবে না, টু অ্যাভয়েড ড্রাগ মিসইউজ। আর ট্রামাডল, এখন তো ট্রামাডল ইউজ করা হয় বেশি, বেসিক্যালি এখন হচ্ছে খুব ফেন্টানিল প্যাচ এখন ইউজ করা হয়, অত ঝামেলাই নেই, প্যাচ লাগিয়ে দিল কপালে, 2 দিন মোটামুটি পেনলেস, ঠিক আছে তো, 2 days পেনলেস মোটামুটি ফেন্টানিল প্যাচ। বাট পেথিডিন আগে ইউজ হতো, পেথিডিনের পেইনফুল ইনজেকশন, দ্যাট ইজ দ্য প্রবলেম। মরফিনের সমস্ত সাইড এফেক্টস গুলো পেথিডিনে আছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। If one's prescription to be refilled, then clearly mentions how many times it should be refilled. Okay. For some drugs, a maximum dose may be needed to be stated. For example, ergotamine in migraine or colchicine in gout. For example, ergotamine 1 milligram at onset of attack and repeat every 30 minutes if necessary. একদম clearly লিখতে হবে। Okay. Do not take more than 6 milligram in 1 day or more than 12 milligram in 1 week. Your dosage should be clearly mentioned. Okay. No question of, if a doctor is prescribing the drugs on hospital pad, then must put a stamp, যেটা বললাম হসপিটালে পাওয়া যেত না, তাহলে আমরা কি করতাম, লিখে একটা স্ট্যাম্প মারতাম। If doctor is prescribing the drugs on hospital pad, then must put a stamp below signature mentioning full name, qualification and registration number. এই যে তোমাকে স্ট্যাম্পটা মারতে হবে, তবে দোকানদার পেথিডিনটা দেবে, তবে দোকানদার কিটামিনটা দেবে।
যদি না থাকে হি ক্যান রিফিউজ এনি ডে এনি পয়েন্ট। এই যে দেখো কোথায় কোথায় মিস্টেক হতে পারে, দেখো প্রেসক্রিপশনে হাতের লেখা কিরকম গন্ডগোল। দেখো ইউ যেটা ইউনিট লিখছি আমরা, যেমন ধরো ইনসুলিন, ইউ লিখে দিই বা আইইউ লিখি, প্রবলেম কি দেখো ইট ক্যান বি মিস্টেকেন অ্যাজ 0, দেখো এটা শূন্য করে দিল, বুঝলো 40 ইউনিট হয়ে গেল 4 ইউনিট, হতেই পারে তাই না? বা এটাকে 4 ভেবে নিল, তাহলে কি লিখবে রাইট ইউনিট। আইইউ ইন্টারন্যাশনাল ইউনিট মে বি মিস্টেকেন অ্যাজ আইভি or mistaken as 10, you should write international unit. Mistake for each other, mistaken for each other, period after q and o after q can be mistaken for I, write daily or every other day. যেমন MsSO4 MgSO4 confused for one another, write morphine sulfate or magnesium sulfate। দেখো MsO4 MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট আর মরফিন সালফেট, কোথায় কোনটা, ক্যান বি কনফিউজড। আচ্ছা দেখো আরো বড় ইম্পর্টেন্ট আছে, পেশেন্ট তুমি ধরো দেখে দিলে, পেশেন্ট তোমাকে ফোন করে বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, আমাকে একটা ওষুধ হোয়াটসঅ্যাপে লিখে দিন তো। ডোন্ট ডু দ্যাট, ট্রাই টু অ্যাভয়েড। বিশেষ করে ফোনে তো কোনো ইনস্ট্রাকশন দেবেই না কোনোদিনও, যদি হোয়াটসঅ্যাপে লিখতেও হয় বলবে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি প্রেসক্রিপশন করে ছবি তুলে পাঠিয়ে দেবো, আমি প্রেসক্রিপশন করে ছবি তুলে পাঠিয়ে দেবো। কোনোদিনও ফোনে কোনো পেশেন্টকে ইনস্ট্রাকশন দেবে না, কোনোদিনও নয়। শুনবে পুরো প্রবলেমটা, সব কথা বলবে, অল ওকে, ঠিক আছে আমি বুঝে গেলাম, আপনি আমার আগের প্রেসক্রিপশনটা পাঠান আর আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিচ্ছি, ফ্রেশ প্রেসক্রিপশন। কেন? তুমি মেট্রোজিল বলবে, ও মেটোপ্রোমাইড শুনবে, একদম 100%। এগুলো হয় রে, কমন প্রবলেম। তুই একবার বিডিপি দিনে একবার খেতে বলবি, ও দুবার খেয়ে বসে থাকবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। কোনো দিনও কোনো ইনস্ট্রাকশন হেলথ কেয়ার ওরিয়েন্টেড ডোন্ট গিভ ওভার ভার্বাল, গিভ ওভার হোয়াটসঅ্যাপ। শোন পুরো প্রবলেমটা বুঝে নে, আমরা হাই লিখে পাঠান, আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি। দেখ আরো বড় প্রবলেম কি হাতের লেখায়, দেখ এই 0 খুব প্রবলেমের জায়গা। দেখ কেউ লিখলো 5 মিলিগ্রাম ভার্সেস 5.0 মিলিগ্রাম, তুই যদি লিখিস এই পয়েন্টটা যদি কেউ না বোঝে ক্যান বি 50 মিলিগ্রাম, তাই না? প্র্যাকটিক্যাল প্রবলেম। দেখ একইভাবে আগেও একটা শূন্য বসানোর আগে খুব সাবধান, এ দেখ 0.8 ml ভার্সেস 0.8 ml ক্যান বি মিস্টেকেন ফর 8 ml, তাহলে যখন আগের ডেসিমেল দেবে 0 একটা বসাও, 0.8, আর পয়েন্ট পরে 0টা অ্যাভয়েড করো। 5 লেখো, 10 লেখো, 100 লেখো, বাট 100.5, 100.0 avoid that. আচ্ছা দেখো quantities of 1 gram or more should be written in grams, মানে write 2 gram, হ্যাঁ, quantities less than 1 gram but more than 1 milligram should be written in milligram. For example, write 100 milligram not 0.1 gram. কেন? এই পয়েন্ট যদি না বোঝে কোনো কারণে, তাহলে এই 1 গ্রাম হয়ে যাবে 1000 মিলিগ্রাম হয়ে গেল। তাহলে 1 গ্রামের নিচে যদি হয় তাহলে মিলিগ্রামে চলে যাও। আচ্ছা কোয়ান্টিটিজ লেস দ্যান 1 মিলিগ্রাম, এবার যদি 1 মিলিগ্রামেরও নিচে হয় তাহলে মাইক্রো ও ন্যানোগ্রামে চলে যাও। যেমন থাইরয়েডের 25 মাইক্রোগ্রাম, 50 মাইক্রোগ্রাম। আমরা কিন্তু বলছি না যে 0.05 মিলিগ্রাম, কখনো বলি না, আমরা বলছি কি 50 মাইক্রোগ্রাম খান। Do not abbreviate micro or nanograms since they can lead to prescribing errors. For example, 100 microgram not 0.1 milligram or nor 100 microgram nor 100 microgram, এইভাবে নয়, একদম পরিষ্কার মাইক্রোগ্রাম করে লেখো। Letterheads or prescription blanks should be kept secure to avoid misuse of blank prescription, especially by miscreants and addicts. যেটা বললাম, blank prescription এ 100% chance there is a misuse। ওই জন্য blank prescription অনেক সময় ব্যাংক চায়, একটা blank prescription দিন, ওটাকে কেটে তবে দেবে, একটা ক্রস করে কেটে দেবে, দিয়ে বলবে ক্যান্সেলড, দিয়ে পাঠাবে। ডোন্ট সেন্ড এ blank prescription। বা লিখে দেবে ফর ব্যাংক পারপাস অনলি, ফর ভেরিফিকেশন পারপাস অনলি বলে সাইডে মেরে দেবে একটা লেখা। যদি বলে না ক্যান্সেল করা যাবে না, নো প্রবলেম, সাইডে লিখে দাও ফর ভেরিফিকেশন পারপাস অনলি।
হয়ে গেল, ওই প্রেসক্রিপশনের ভ্যালিডিটি রইল না। ডক্টর শুড নট ইউজ অ্যানাদার ডক্টরস প্রেসক্রিপশন প্যাড ইভেন উইথ হিজ কনসেন্ট। না, ওই ওটিতে আছে একজন ডক্টর, সে বললো এই আমি ওটি করছি, তোমার প্রেসক্রিপশন প্যাড একটা প্রেসক্রিপশন করে দেবে পেশেন্টটাকে, না করবে না, অ্যাভয়েড দ্যাট, কায়দা করে বেরিয়ে চলে যেতে হবে। তোমার যদি অনেক সিনিয়র হয় সরাসরি না বলতে পারবে না, হ্যাঁ বুদ্ধি করে বেরিয়ে যেতে হবে, শরীরটা খারাপ লাগছে বলে বেরিয়ে চলে যাবে, বুঝতে পারলে? বাট অ্যাভয়েড দ্যাট, অন্য প্রেসক্রিপশনে লিখবে না, এটা ইনসাল্টিং। Doctor should avoid using prescription pad having names or 2 or more doctors. Doctor should not use prescription pad with message at bottom available at XYZ medical store. Doctor should exercise caution while prescribing drugs which have potential of abuse. Okay? Doctor should avoid recommending medicines on telephone or SMS. হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে টেলিকমিউনিকেশনের ডক্টরে কি করে হচ্ছে, কি তাই না? হচ্ছে তো, ডিস্ট্যান্ট মেডিসিন হচ্ছে তো, অ্যাবসলিউটলি রং। হ্যাঁ হ্যাঁ তাই তো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে হচ্ছে, গ্রামের সেন্টারে গিয়ে টেলিমেডিসিন হচ্ছে তো প্র্যাকটিস। হ্যাঁ, অ্যাবসলিউটলি রং। একটা পেশেন্টকে না ক্লিনিক্যালি দেখে, তার বিপি না চেক করে, হ্যাঁ একটা পেশেন্টের হাইপার টেনশন, তুমি টেলিমেডিসিনে বুঝবে কি করে? কি করে বুঝবে? একটা পেশেন্টের সুগার কত সিবিজি না চেক করে রিপোর্ট ছাড়া বলে যাবে? ইটস নট পসিবল। টেলিমেডিসিন ইজ সুটেবল ফর সিলেক্টিভ কেসেস। ফর এক্সাম্পল, তোমার একটা নন পেশেন্ট, তুমি সে পেশেন্টটাকে আগে 5 বার 6 বার দেখেছো, তার সমস্ত হিস্ট্রি রেকর্ডস তোমার কাছে ডেটা আছে, তুমি জানো তার ব্লাড প্রেশার কত থাকে, তুমি জানো তার সুগার কত থাকে, তুমি জানো তার ক্লিনিক্যাল কন্ডিশন কি, সেই পেশেন্টটাকে তুমি একটা ভিজিট টেলিমেডিসিনে করে দিতে পারো। মানে ফলো আপ কেসেস and known patients can be managed by telemedicine, but all the patients you cannot do, specifically by telephonic or SMS. It's not authorized properly. যদি হতো তাহলে ইন্টারন্যাশনালি অনেক আগেই ইউরোপিয়ান কান্ট্রিজে, আমেরিকায় টেলিমেডিসিন নিয়ে নিত। কোথায়? ওরা তো নেয়নি, ওরা তো অনেক ডেভেলপ কান্ট্রি, করতে পারতো না, কোথায়? ওরা তো করেনি। আমরা টেলিমেডিসিনে কেন যাচ্ছি? বিকজ আমাদের রিচ এখনো ওই জায়গায় নেই, আমাদের পেনিট্রেশন ওই জায়গায় নেই। যাদের কাছে কিছুই নেই তাদের কাছে অন্তত টেলিমেডিসিন তো হলো। আমরা এই মেন্টাল স্টেটে আমরা টেলিমেডিসিন করছি। বাট ক্যান টেলিমেডিসিন রিপ্লেস নর্মাল প্র্যাকটিস? নো, ইটস নট এ সাবস্টিটিউট। রাইট দ্য প্রেসক্রিপশন ফর ফ্যামিলি মেম্বার্স and relatives also. Discourage them from asking for medicines without a prescription. এ তো হবেই, বাড়িতে যাবে হোম ভিজিটে, দেখা বললো আমার একটা বিপি মেপে দিন, ওর বিপি, ওই প্রেসক্রিপশনই লিখে দিন। আচ্ছা এটার কি ফিস দেবো? ঠিক আছে তো, দিস থিংস উইল কাম, ঠিক আছে, ফিস দেবে নেবে না তোমার ব্যাপার, কিন্তু প্রেসক্রিপশনটা আলাদা করবে। প্রত্যেক জনকে দেখবে 3টে প্রেসক্রিপশন করবে। ডক্টর শুড অলওয়েজ এনকারেজ ফার্মাসিস্ট টু কল দেম আপ in case of any problem or discrepancy or doubts or query in their prescription. Absolutely encouraged. Doctors must make a point to visit their neighborhood pharmacies once in a while to learn how they work, what practical difficulties they face, or find out whether they have any problems with their prescription and their legibility, and should ask for suggestions to doctors prescribing. Okay, pharmacists are authorized to refuse or to dispense prescription which do not conform to the guidelines, and if do so liable for prosecution. ওকে, এটা তো হয়, অনেক ফার্মাসিস্টই হচ্ছে আপনার এটা খেতে হবে না, হ্যাঁ এটা কোনো মানে নেই, তার পরিবর্তে ওইটা খান। আমারই এখানেই একটা পেশেন্টের হয়েছে গত সপ্তাহে, না তার আগের সপ্তাহে, হ্যাঁ সুগার তার কন্ট্রোল হয় না সুগার, আমি তাকে টেনেলিগ্লিপটিন, মেটফর্মিন আর গ্লিমেপিরাইড আর পায়োগ্লিটাজোন এটা দিয়েছি, ঠিক আছে, সকালবেলা গ্লিমেপিরাইড পায়োগ্লিটাজোন, সন্ধ্যেবেলা টেনেলিগ্লিপটিন মেটফর্মিন, খুব ভালো কথা। পেশেন্ট কিরকম দেখ, পেশেন্ট 3 সপ্তাহ পরে আমার কাছে এসছে, আরেকটু আগের হবে 1 মাস আগের ঘটনা, পেশেন্ট বোলপুরেই থাকে, পেশেন্ট 3 সপ্তাহ পরে আমার কাছে এসছে, এসে একটা ফাস্টিং পিপি রিপোর্ট, ফাস্টিং 35, 35, পেশেন্ট বসে আছে, ঠিক আছে, ফাস্টিং 35 আর পিপি হচ্ছে 95, আমাকে বলছে আমার সুগার ফল হয়ে গেল আপনার ওষুধ খেয়ে।
আলাম তাই সুগার ফল হয়ে গেল, কি ওষুধ খান দেখি তো কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না সুগার ফল হওয়ার কোনো কারণ আছে। যখন আমি ওকে ব্যাক ট্র্যাক করলাম তখন জানা গেল যে ওষুধের দোকানদার টেনেলিগ্লিপটিন মেটফর্মিনটা উড়িয়ে দিয়েছে, দিয়ে পেশেন্ট সকালেও গ্লিমিপিরাইড প্রায়োগ্লিটাজোন খাচ্ছে, সন্ধ্যেবেলা তো গ্লিমিপিরাইড প্রায়োগ্লিটাজোন খাচ্ছে। গ্লিমিপিরাইড হ্যাজ এ সাইড এফেক্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। টেনেলিগ্লিপটিনে হবে না, মেটফর্মিনে হবে না, প্রায়োগ্লিটাজোনে হবে না। এবার আমি তখন কি করলাম, আমি উল্টো কাউন্সিলিং করে দিলাম। বললাম যান, ভালো করে ওকে কাউন্সিলিং করে ওকে বললাম যান ফার্মাসিস্টের নামে একটা কেস করুন, গিয়ে ফার্মাসিস্টের নামে কেস করুন, কারণ আমার তো ওষুধ আপনি খাননি, ঘুরিয়ে দিয়েছে, দেখুন আপনি তো এই ওষুধ লিখেছি আপনি 2টা খাচ্ছেন। সো ফার্মাসিস্ট ডু দিস কাইন্ড অফ থিং। তুমি একটা ডাইক্লোফেনাক লিখে দেবে, ওষুধের দোকান তার সঙ্গে একটা প্যান্টোপ্রাজল গুঁজে দেবে, which is absolutely unnecessary in most of the cases. একটা ডাইক্লোফেনাক কি NSAIDs, তাই তো? তারা রিউমাটিক আর্থ্রাইটিস পেশেন্ট, ডাইক্লোফেনাক দিবি না? তাকে কতদিন খেতে হবে? 6 থেকে 7 মাস, কি তারও বেশি? 1 বছর, 1.5 বছর, 2 বছর খেতে হতে পারে। তো 2 বছর একটা লোক প্যান্টোপ্রাজল খেয়ে যাবে? কোন গাইডলাইনে কোথাকার গাইড দিয়ে আছে না ডাইক্লোফেনাক খেলে তো গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ওটা জানে গ্যাস্ট্রিক আলসার হতে পারে। গ্যাস্ট্রিক আলসার হওয়ার ফ্রিকোয়েন্সি কত? 100টা পেশেন্টকে হলে একজনের গ্যাস্ট্রিক আলসার হয়। তারও আগে অনেক সিমটম আসবে, পেশেন্টের পেটে ব্যথা হবে, নসিয়া ভমিটিং হবে, হ্যান হবে, ত্যান হবে। তুই টাইম পাবি ডাইক্লোফেনাকটাকে বন্ধ করে সুইচ অফ করার। ইটোরিকক্সিবে চলে যা, অন্য কোনো DMRD তে চলে যা, মেথোট্রিক্সেটে চলে যা, আয়াথায়োপ্রিনে চলে যাও। Lot of options you have before that gastric ulcer develops. But I will develop gastric ulcer to some point of time or may not. That's why preventive আমি পেনফর্টি খেয়ে যাচ্ছি, এইরকম গাইডলাইন পৃথিবীতে কোথাও নেই, except some pharmacist guideline. So এই জায়গাটা একদম দমসে আটকে দিতে হবে যে না এটা ভুল, আপনি এটা করবেন না। আপনার যদি প্রবলেম হয়, কোনোদিন অ্যাসিডিটি হলো, কোনোদিনে অসুবিধা হলো, আপনি একটা প্যানফর্টি খেলেন, এটা আলাদা গল্প, বাট নট রুটিন। ঠিক আছে তো? তো এই জায়গাটা কিন্তু ইন্টারফারেন্স হবে, এভরিবডি উইল ফেস দিস। সো ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইউর পয়েন্ট যে না আই এম রাইট, দ্যাট গাই ইজ রং। আমাকে তো কেউ চ্যালেঞ্জ করলে আমি সঙ্গে সঙ্গে বলি যে ওকে বলুন MBBS এর ডিগ্রিটা বার করতে, ও বার করুক, তারপর সঙ্গে কথা হবে, মুশকিল কথা, গল্প শেষ, ও তো আলোচনা করার তো কোনো দরকার নেই। ও ডিগ্রিটা বার করুক, তারপর ওর সঙ্গে আলোচনা করবো আমি প্যানফর্টি খাবে কি খাবে না। বাট বি কশাস, এই জিনিসটা কিন্তু কমন এখন হচ্ছে, ওষুধ ঘুরিয়ে দাও। এই দেখো, এই যে বলো, এত সাতকাণ্ড রামায়ণের পর এই হচ্ছে তার অবস্থা। ঠিক আছে, বল এখানে কি ওষুধ আছে, ডোজ কি আর ডোজেজ কি আর জেনেরিক কি আর ব্লক লেটার কি, কোথায় কি? হ্যাঁ দেখ আমি লিখে দিই, নিচে নিচে আবিষ্কার করা হয়েছে, দেখ poor handwriting contributed to a medication dispensing error that resulted in a patient with depression receiving anti-anxiety agent instead of antidepressants. ঠিক আছে তো? এই দেখ এটা কি, a hypertensive patient accidentally received Vantin 200 instead of Vasotec 20 when a pharmacist misread this prescription. Vantin হচ্ছে তোর ওই ভেনলাফ্ল্যাক্সিন, মানে তোর ওই SNRI, ঠিক আছে, মানে পেইনের নিউরোপ্যাথিক পেইনের ওষুধ, নিউরোপ্যাথিক পেইনের ওষুধ দিয়ে দিচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভের জায়গায়। দ্যাট ইজ দ্য কেস। তো দেখো, এভরি প্রেসক্রিপশন ইজ দ্য বিগিনিং অফ এ নিউ এক্সপেরিমেন্ট বিকজ এভরি বডি is different from the previous one. So every prescription is an experiment. Okay, so begin it carefully, remain vigilant, make the patient healthy and get blessed from the Almighty. So luck is a big factor. Okay, sometime it works, sometime it doesn't work, you have to counsel the person. Another one, writing a prescription is one of the most challenging and mentally demanding job, because you see in any OPD or in a private clinic also,
Suppose you have 20 patients or 10 patients. I hope everybody will be a good practitioner. তোদের ধর 10টা পেশেন্ট হলো, হ্যাঁ 1 ঘন্টা তোর হাতে টাইম, কারণ 1 ঘন্টা পর অন্য জায়গায় দিতে হবে, স্বাভাবিক। তো 1 ঘন্টা টাইম যদি থাকে তাহলে 60 মিনিটে তোকে 10টা পেশেন্ট দেখতে হবে, তাহলে ইচ পেশেন্টের তুই টাইম কত দিবি? 6 মিনিটস। হলো 6 মিনিটস এর মধ্যে তার প্রবলেমটা তোকে শুনতে হবে, বিপি চেক করতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, তার আগের যদি কোনো বড় মেডিকেল হিস্ট্রি থাকে সেই হিস্ট্রিটা পুরো চেক করতে হবে। That will take near about 5 minutes to diagnose what is the problem, and then you have 1 minute or 1.5 minute to sum up the whole thing and write a prescription. এরপরও পেশেন্টকে কাউন্সিলিং করা দরকার হতে পারে। যারা আমার সঙ্গে ওপিডিতে বসে, ওরা যেমন বসে ওরা জানে ওই 5 মিনিটের মধ্যে কত লোক কাঁদে, কি কাঁদে তো within that 5 minute span. So your questionnaire should be very strong. কি জিজ্ঞেস করবি, কি করবি না, পেশেন্ট অনেক ইতিহাস বলবে। বলুন আপনার কি হয়েছে, আমার 15 বছর আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, সেইখান থেকে শুরু করবে, ঠিক আছে? ও তো জানে না ওকে কি হিস্ট্রি দিতে হবে। তো তোকে ঠিক জেনে বার করে নিতে হবে যে আমি ঠিক কোন জায়গাটা ধরবো। আউট অফ অল দ্যাট হিস্ট্রি, দ্যাট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট। You have to identify and take that point out. So you have a very limited time and you have a maximum brain job. So within 6 minutes of time, you have to complete the whole thing. That is one of the most challenging job available in market. Writing a good prescription in a very short critical time period. So that is all the thing I want to tell. Thank you very much. Any question? নতুন কিছু টপিক নয়, কোশ্চেন আমার মনে হয় না কিছু আছে, রাইট? থ্যাংক ইউ।